হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের একদম ওই যে 11-এর ফার্স্ট পার্টটা করেছিলাম, তার কিছু কোশ্চেন করেছিলাম। আজকে দেখো টোটাল কোশ্চেনটা কভার করা হবে। একদম প্রথম থেকে ভালো করে দেখো, লক্ষ্য করো। একদম আগের ভিডিওতে যতটা বন্ধু হয়েছিল ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। তারপর থেকে চলো শুরু করি। পরে কোশ্চেন দেখো, একটি পলিমারে ওজন হিসাবে 0.16% সালফার বর্তমান বলা আছে। পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব কত? তাহলে কি চাইছে? তোমাকে বলা আছে পলিমার। পলিমার কথার অর্থ কি? পলিমার কথার অর্থ হচ্ছে, ক্লাস 12-এ গেলে জানবে, পলিমার কথার অর্থ হচ্ছে কতগুলি মনোমার অণুর সমষ্টি একটা পলিমার। যেমন কতগুলি ধরো পদার্থ একসঙ্গে যুক্ত একটা বড় পদার্থ গঠন করছে, বা কতগুলি মালার কাঠি একসঙ্গে যুক্ত হয়ে একটা পরপর 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 সুতোতে যুক্ত একটা টোটাল মালা গঠন করছে। সেরকম কাঠিগুলোকে বলা হচ্ছে মনোমার এবং টোটাল মালাটাকে বলা হচ্ছে একটা পলিমার। একইভাবে লক্ষ্য করো, পলিমারটা হচ্ছে একটা বৃহৎ অণু। যখন ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে একটা বৃহৎ অণু গঠিত হয় তখন তাকে বলা হবে পলিমার। তাহলে অণুগুলোকে বলা হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে বলা হবে মনোমার, বৃহৎ অণুটাকে বলা হবে পলিমার। এবারে দেখো, এখানে আছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডের অণুগুলি পরপর যুক্ত হয়ে n সংখ্যক অণু কি গঠন করবে? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইডের অণুগুলি পরস্পর যুক্ত হয়ে গঠন করে পলিভিনাইল ক্লোরাইড। এর জন্য হোল এন দেওয়া আছে, আর পাই বন্ডটা সবসময় ভেঙে যায়। এবারে দেখো, তাহলে ভিনাইল ক্লোরাইডের অণুগুলো যেহেতু এন সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড গঠন করছে, তাহলে ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে মনোমার, আর পলিভিনাইল ক্লোরাইডটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমার। এখানে দেখো, তাহলে এই অণুটা পরপর যুক্ত হয়ে এই পলিভিনাইল ক্লোরাইড গঠন করেছে। একই রকম এই রকম যৌগে যদি সালফার পরমাণু থাকে, সেটা পরপর যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড অন্য একটা পলিমার গঠন করবে, পলিভিনাইল ক্লোরাইডের মতো যেটা হবে। চলে আসো, এবারে পলিমারে ওজন হিসাবে এত পার্সেন্ট সালফার বর্তমান। সালফার এত পার্সেন্ট মানে টোটাল পলিমারের ওজনটা কত? পলিমারের টোটাল যে ওজনটা সেটা হচ্ছে 100 গ্রাম। তার মধ্যে সালফার কত আছে? 0.16 গ্রাম সালফার রয়েছে। তাহলে সালফার আছে 0.16, টোটাল পলিমার আছে 100 গ্রাম। কারণ বলা আছে ওজন হিসাবে 0.16% সালফার বর্তমান, অর্থাৎ 100 ভাগ যদি পলিমার হয়, সালফার আছে 0.16 ভাগ। এবারে দেখো, পলিমারটাতে ন্যূনতম, এখানে কি বলা আছে ভালো করে লক্ষ্য করো, ন্যূনতম আণবিক গুরুত্ব। বৃহত্তম বলা হয়নি, ন্যূনতম মানে একদম যেটা কম আণবিক গুরুত্ব হবে সেটাই তোমাকে জানতে চাইছি। তাহলে ন্যূনতম, যেহেতু সালফার পলিমারের মধ্যে রয়েছে, একটা সালফার অবশ্যই উপস্থিত থাকবে, একদম ন্যূনতম। না হলে তো সালফারযুক্ত পলিমার হবে না যদি সালফার নাই থাকে। তাহলে সালফার আছে মানে ন্যূনতম একটা সালফার অবশ্যই পলিমারের মধ্যে থাকবে। সেই জন্য লেখা আছে, দেখো, পলিমারে নিম্নতর একটি সালফার পরমাণু থাকবে। তাহলে একটা সালফার পরমাণু অবশ্যই থাকতে হবে, তবেই গিয়ে ন্যূনতম আণবিক গুরুত্ব পাবো। বৃহত্তম এখানে বলেনি, তোমাকে ন্যূনতম বলা আছে। তাহলে ন্যূনতম একটা সালফার পলিমার অণুতে অবশ্যই থাকবে। এবারে দেখো, 0.16 গ্রাম সালফার আছে 100 গ্রাম পলিমারে। এখান থেকে আমি পেয়েছি 0.16 গ্রাম সালফার বলাই আছে তোমাকে ম্যাথে। তাহলে 32 গ্রাম সালফার আছে কত গ্রাম পলিমারে? কেন 32 গ্রাম সালফার বলা হচ্ছে? কারণ সালফারের পারমাণবিক ওজন 32। তাহলে যদি পলিমারের মধ্যে ধরো এইরকম একটা পলিমার, এই ধরো পলিমার, এই পলিমারের মধ্যে সালফারকে একটা ধরা হয়েছে, তাহলে সালফার একটা আছে মানে নিশ্চয়ই তার পারমাণবিক ওজন, ন্যূনতম একটা সালফার ধরেছি, তাহলে পারমাণবিক ওজন নিশ্চয়ই এর 32। তাহলে 32 গ্রাম সালফার যত গ্রাম পলিমারের মধ্যে থাকবে সেটাই টোটাল পলিমারের আণবিক ওজন পাবো। এই 32 গ্রাম সালফার, সালফারের যেহেতু পারমাণবিক ওজন 32, তাহলে একটা সালফার আমি ধরেছি পলিমারের মধ্যে। তাহলে একটা সালফার যেহেতু ধরা আছে, তার 32 গ্রাম সালফারের মধ্যে যত টোটাল পলিমারের ওজন পাবো সেটাই তার আণবিক ওজন, কারণ সালফারকে নিয়ে তো টোটাল পলিমার। তাহলে 32 গ্রাম সালফার নিশ্চয়ই টোটাল পলিমারের মধ্যে থাকবে। তাহলে 32 গ্রাম সালফার আছে, দেখো কত গ্রাম পলিমারে? 2000 গ্রাম পলিমারে। ওই কি নমি জাস্ট বের করানো হয়েছে। তাহলে পলিমারের আণবিক ওজন কত পাবো? 20,000 গ্রাম সালফার। তাহলে 20,000 গ্রামটা হচ্ছে পলিমারের আণবিক ওজন। এরপরে কোশ্চেন চলো, এটা 2018 সালে পড়েছে, 17 না 18 সালে। এরপরে চলো, পরমাণু পরস্পর আইসোবার হিসাবে গণ্য হওয়ার শর্ত কি? উদাহরণ দাও। পরমাণু পরস্পর আইসোবার হিসাবে গণ্য হওয়ার শর্ত কি? উদাহরণ দাও। তাহলে পরমাণু পরস্পর আইসোবার কখন হবে? পরমাণু পরস্পর আইসোবার হবে যখন কি দেখা যাবে
তার প্রোটন সংখ্যাটা সবসময় কি হবে, আলাদা হবে, ভর সংখ্যা একই হবে, তখন তাদের পরস্পরের আইসোবার বলবো। তাহলে যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাহলে তাদের পরস্পর কি বলা হবে, আইসোবার। দেখো 18 40 20 40, তাহলে প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা পরস্পরের সমান রয়েছে, এই জন্য পরস্পরের আইসোবার বলা হয়। দেখো এরপর চলো 3.2 গ্রাম সালফার বাষ্পীভূত করলে সালফার বাষ্প এসটিপিতে 280.2 ml আয়তন অধিকার করে। এই অবস্থায় সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে তোমাকে বলছে একটা নির্দিষ্ট গ্রাম সালফারকে বাষ্পীভূত করলে সালফার বাষ্প, আমি সালফারকে বাষ্পীভূত করা হচ্ছে, সেই একটা নির্দিষ্ট ওজন দেওয়া আছে সালফারে, তাকে বাষ্পীভূত করা হচ্ছে। বাষ্পীভূত করলে সেই যে সালফার বাষ্পটা এসটিপিতে 280.2 ml আয়তন অধিকার করে, তাহলে এসটিপিতে একটা আয়তন অধিকার করছে বলা আছে। এই অবস্থায় সালফার বাষ্পের আণবিক ভর চাইছে, কার আণবিক ভর, সালফার বাষ্পের আণবিক ভর। সালফার বাষ্পের আণবিক ভর মানে কি, সালফার বাষ্পে উপস্থিত একটা অণু, যে সালফার বাষ্পে উপস্থিত অণু রয়েছে সেই অণুর ভর চাইছে। তাহলে সালফার বাষ্পের আণবিক ভর মানে কি, সালফার বাষ্পের অণু জানতে হবে, তবে কি তার আণবিক ভর পাবো। তাহলে পরমাণু অণুর মধ্যে যে পরমাণু আছে তার পারমাণবিক জন্য যোগফল বের করবো, দিয়ে আণবিক ভর পেয়ে যাবো। আণবিক ভর তোমাকে এখানে কি কি চাইছে, যে আণবিক সংকেত চাইছে। তাহলে আগে জানতে হবে আণবিক সংকেত মানে কি, অণুর সংকেত। তাহলে আণবিক আগে অণুতে কতগুলি পরমাণু আছে সেটা তোমাকে জানতে হবে। ভালো করে লক্ষ্য করো, বাষ্পীয় দশায় সালফার অণুতে এনটি পরমাণু আছে। আমি জানি না কতগুলো পরমাণু আছে একটা অণুতে, ধরা হচ্ছে বাষ্পীয় দশায় সালফার অণুতে কটি পরমাণু আছে, এনটি পরমাণু আছে। আমার তো জানা নেই কতগুলি পরমাণু আছে। একটা সালফার গ্যাসকে আমি বাষ্পীভূত করছি, বাষ্পীভূত করার পর সে বাষ্পীয় অবস্থায় সালফারের যে অণু তাতে এন সংখ্যক পরমাণু আছে, এটা ধরে নিচ্ছি। এবারে দেখো, তাহলে সালফার বাষ্পে সালফার অণুর আণবিক ভর কত হবে। তাহলে যদি পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর কত, 32। তাহলে পারমাণবিক ভর যদি 32 হয় এবং একটা অণুর মধ্যে যদি এন সংখ্যক সালফার পরমাণু থাকে, তাহলে একটা পরমাণুর ভর কত, 32। একটা অণুর মধ্যে এন সংখ্যক পরমাণু আছে, একটা পরমাণুর ভর যদি 32 হয়, এন সংখ্যক পরমাণুর ভর কত হবে, 32 এন। তাহলে এটা একটা অণুর ভর, এই জন্য বলা আছে আণবিক ভর কত, 32 এন। তাহলে সালফার বাষ্পে সালফার অণুর আণবিক ভর কত, 32 এন, যেহেতু একটা অণুর মধ্যে এন সংখ্যক সালফার পরমাণু আছে। তাহলে একটা সালফার অণুর মধ্যে, বাষ্পীয় অণুর মধ্যে এন সংখ্যক সালফার পরমাণু আছে, সেটা আমি ধরে নিচ্ছি। এবারে এন সংখ্যক সালফার পরমাণু মানে একটা পরমাণুর পারমাণবিক ওজন 32, তাহলে এন সংখ্যক সালফারের পারমাণবিক ওজন কত হবে, 32 এন। আর 32 এনটাই তার আণবিক ওজন হবে, কারণ পারমাণবিক ওজনের সমষ্টি আমি বের করে আণবিক ওজন পাই। তাহলে এন সংখ্যক সালফার পরমাণুর পারমাণবিক ওজনের সমষ্টি বের করছি, তাতে আণবিক ওজন বের করা হয়েছে 32 এন। আর একটার যদি, ভালো করে লক্ষ্য করো না, একটার যদি এন হয়, একটি সালফার পরমাণুর পারমাণবিক ওজন 32, তাহলে এন সংখ্যকের কত হবে, এন সংখ্যক পরমাণু আছে একটা অণুর মধ্যে, তাহলে 32 এন। এটা কি, এটাই তার আণবিক ওজন, যেহেতু একটা অণুর মধ্যে এন সংখ্যক পরমাণু রয়েছে। এরপরে দেখো, এসটিপিতে 22,400 ml সালফার বাষ্প উপস্থিত, সালফার অণুর ভর 32 এন। আমরা কি জানি, আণবিক ভর মানে আণবিক ভরের সঙ্গে গ্রাম অণু সম্পর্কযুক্ত। 1 গ্রাম অণু যে কোনো পদার্থের আণবিক ভর হচ্ছে, 1 গ্রাম অণু যে কোনো পদার্থে আয়তন কত এসটিপিতে 22.4 লিটার, আর 22.4 লিটার 1 গ্রাম অণু পদার্থ মানেই কি, আণবিক ভর সম্পন্ন পদার্থ। তাহলে আণবিক ভরের সঙ্গে 22.4 লিটারের সম্পর্ক রয়েছে। 1 গ্রাম অণু আণবিক ভর, 1 গ্রাম অণুর আয়তন 22.4 লিটার, তাহলে আণবিক ভর তার সঙ্গে 22.4 লিটারের সম্পর্ক রয়েছে। এবারে দেখো, এসটিপিতে 22,400 ml বা 22.4 লিটার, যা 22,400 ml, তা যেহেতু এখানে এমএল এ দেওয়া আছে, তোমাকে এমএল এ কনভার্ট করতে হবে। এসটিপিতে 22,400 ml সালফার বাষ্প উপস্থিত, সালফার অণুর ভর 32 গ্রাম, তাহলে 280.2 ml বলা আছে, 280.2 ml আয়তন অধিকার করে বাষ্পীভূত করলে। তাহলে এই এমএল এ আমাকে কত গ্রাম সালফার আছে সেটা বের করতে হবে। 280.2 ml এ কত গ্রাম সালফার আছে, 0.4 গ্রাম। তাহলে আমি পেয়ে গেছি এত গ্রাম সালফার বর্তমান কত আয়তনের মধ্যে, 280.2 ml আয়তনের মধ্যে। এটা কি অবস্থা, বাষ্পীয় অবস্থা। এটা বাষ্পীয় অবস্থা, এত এমএল এত গ্রাম দখল করে আছে, এত এমএল আয়তনটা কত গ্রাম দখল করে আছে, এই গ্রামটা দখল করে আছে 0.4 গ্রাম। এবারে দেখো, এত এমএল কত গ্রামকে বাষ্পীভূত করলে পেয়েছিলাম, 3.2 গ্রামকে। তাহলে এত গ্রাম সালফারকে বাষ্পীভূত করতে 280.2 ml আমি
বাষ্পের আয়তনটা পেয়েছিলাম। ওই আয়তনটা কত গ্রাম অধিকার করছে? 0.4 গ্রাম অধিকার করছে। তাহলে এই আয়তন কত গ্রাম? এই গ্রাম। আবার এই গ্রামকে বাষ্পীভূত করতে এই আয়তন পেয়েছি, তাহলে নিশ্চয়ই এই দুটো গ্রাম কি হবে? সমান হবে। দেখো 0.4 n সমান 32, 3.2 n সমান কত হবে? 8। তাহলে 0.4 n সমান 3.2, দুটোই তো গ্রামে পেয়েছি। এই দুটো গ্রাম কত আয়তন আছে? এই আয়তনই আছে। এই আয়তনের মধ্যে এত গ্রাম, এই গ্রামকে বাষ্পীভূত করতে এত আয়তন পেয়েছি। তাহলে দুটো গ্রাম সমান শর্তানুসারে দুটো গ্রাম সমান করে দেবো। 0.4 n সমান 3.2, n সমান 8। তাহলে সালফারে বাষ্পীভূত সংকেত কত হবে? তাহলে n এর মান 8 পাচ্ছি, মানে কি 8 কথার অর্থ হচ্ছে আমি nটা কি ধরেছিলাম? সালফার অণুতে nটি পরমাণু আছে ধরেছিলাম। তাহলে একটা সালফার অণুতে nটি পরমাণু থাকলে আণবিক সংকেত হবে S8। অর্থাৎ এখানে একটা সালফার অণুতে দেখো 8টা পরমাণু রয়েছে, n এর মান 8 পাচ্ছি। nটা পরমাণুর সংখ্যা, তাহলে সালফার অণুতে টোটাল কটা পরমাণু রয়েছে? 8টা পরমাণু রয়েছে, n এর মান যেহেতু 8 পাচ্ছি, সংকেত কি হবে? S8। দেখো এরপরে চলো নেক্সট অঙ্ক। প্রথমে বলা আছে দেখো ভরক্রিয়া সূত্রটি বিবৃত করো। এটা 2018 সালে পড়েছে, এটা আগে করিয়েছি, এটা দেখে নেবে। এরপরে দেখো 32 AMU মিথেনে কয়টি H পরমাণু আছে, মানে হাইড্রোজেন পরমাণু রয়েছে 32 AMU মিথেনে। তাহলে 32 AMU কে আগে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। দেখো 32 AMU সমান 32 ইন্টু 1 AMU সমান কত? 1.6605 ইন্টু 10⁻24 এত গ্রাম 1 AMU সমান। তাহলে 32 AMU সমান 32 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। গুণ করা হয়েছে জাস্ট। 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 32 AMU কে গ্রামে কনভার্ট করা হয়েছে। এরপরে দেখো 16 গ্রাম CH4। CH4 এর আণবিক ওজন কত? কার্বনের 12, হাইড্রোজেনের 4। কার্বনের পারমাণবিক ওজন 12, হাইড্রোজেনের 1, 4টা হাইড্রোজেন আছে, এজন্য 4 কে 4, 12 4 16। তাহলে CH4 এর আণবিক ওজন কত? 16। এবারে 16 গ্রাম যে CH4 তাতে উপস্থিত তোমার পরমাণুর সংখ্যা কত হবে? সরি, অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23। এত সংখ্যক অণু আছে 16 গ্রামের মধ্যে, এত সংখ্যক অণু রয়েছে। 16 গ্রাম CH4 এর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে এত। আর একটা অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? একটি CH4 অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 4টা রয়েছে একটা CH4 অণুতে, হাইড্রোজেন 4টা। তাহলে এত সংখ্যক অণুতে হাইড্রোজেন কত থাকবে? এত ইন্টু 4। এই 6.022 ইন্টু 10⁻23 এত ইন্টু 4। এটা হচ্ছে কি 16 গ্রামে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে ভালো করে লক্ষ্য করো, 16 গ্রাম CH4 এর আণবিক ওজন 16 গ্রাম। তাহলে 16 গ্রাম যেহেতু আণবিক ওজন, আমরা কি জানি আণবিক ওজন মানে 1 গ্রাম অণু পদার্থের ওজন। 1 গ্রাম অণুর মধ্যে কত সংখ্যক অণু রয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে। তাহলে আণবিক ওজন যেহেতু 16 গ্রাম, 16 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। এবারে 16 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে কাজ CH4। এবারে একটা CH4 অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 4। তাহলে এত সংখ্যক 16 গ্রামের মধ্যে তো এত সংখ্যক অণু পেয়েছি, এত সংখ্যক অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? এত ইন্টু 4। তাহলে এত ইন্টু 4 করা হয়েছে। যেহেতু কি একটা অণুতে হাইড্রোজেন 4টা, তাহলে এত সংখ্যক অণুতে হাইড্রোজেন কত? এত ইন্টু 4 করা হয়েছে। এবারে দেখো এই যে 16 গ্রামে তাহলে কত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাচ্ছি? এত ইন্টু 4। এই সংখ্যক পাচ্ছি পরমাণুর সংখ্যা। এটা কার? H পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাচ্ছি 16 গ্রাম। এরপরে কত গ্রাম পেয়েছি? 32 AMU সমান এই গ্রামটা পেয়েছি, 32 AMU সমান। তাহলে এই গ্রাম CH4 এ উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা জাস্ট ওই কি নামে ক্যালকুলেশন করা হয়েছে, কত বেরিয়েছে? 8। দেখো এরপরে চলে আসো মিথ্যানুপাত সূত্রটি লেখো, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা হচ্ছে 2004 সালে পড়ছে, আগে ব্যাখ্যা করা হয়েছে, দেখে নেবে পরের কোশ্চেনটা। পারমাণবিক ভর একক কি, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট কি? এটা 2006, 2005, 2001 সালে পড়েছে, আগে ব্যাখ্যা করা হয়েছে, দেখে নেবে। পরে দেখো মোল বলতে কি বোঝো? 2005 সালে পড়েছে। কোন পদার্থের মোল বলতে কি বুঝি? তার পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা যার মধ্যে রয়েছে সেই পরিমাণ পদার্থটাকে মোল বলা হবে। পদার্থের 1 মোল বলতে কি? অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা যার মধ্যে বর্তমান রয়েছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকাটাকে মোল হিসাবে ধরা হয়। দেখো কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝাচ্ছে যার মধ্যে পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা
বর্তমান। তাহলে 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝাবে যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান থাকে। আচ্ছা, 1 মোল হাইড্রোজেনে পরমাণুর সংখ্যা কত? এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, 1 মোল হাইড্রোজেনে পরমাণুর সংখ্যা কত, ভালো করে শুনো। 1 মোল হাইড্রোজেন বলা হয়েছে, 1 গ্রাম অণু বলা হয়নি, কিংবা 1 গ্রাম পরমাণুও বলা হয়। 1 গ্রাম অণু, দেখো 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু হাইড্রোজেনে H2 তে H2 অণুর সংখ্যা কত হবে? ওই অ্যাভোগাড্রো সংখ্যা, H2 অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। এবারে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু ওই হাইড্রোজেনে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, H পরমাণুর সংখ্যা ওই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রাম অণু H2 তে H2 অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, 1 গ্রাম অণু কথার অর্থ হচ্ছে 1 মোল, 1 গ্রাম পরমাণু কথার অর্থ হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেনে হাইড্রোজেন অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে গ্রাম অণু বললে অণুর সংখ্যা বলতে হবে, গ্রাম পরমাণু বললে পরমাণুর সংখ্যা বলতে হবে। তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেনে হাইড্রোজেন অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু। কিন্তু 1 গ্রাম অণু মানেও 1 মোলকে বোঝাবে, 1 গ্রাম পরমাণু মানেও 1 মোলকে বোঝাবে। তাহলে 1 মোল মানে কি? সেই অ্যাভোগাড্রো সংখ্যাটাকেই বোঝাচ্ছে। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত হবে? দেখো, এখানে হাইড্রোজেন 1 গ্রাম অণুও বলা নেই, 1 গ্রাম পরমাণু বলা নেই, 1 মোল বলা আছে। তাহলে 1 মোল হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত হবে? যদি বলা হতো 1 মোল হাইড্রোজেনের অণুর সংখ্যা কত, তাও অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত, তাতেও অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো এরপরে কোশ্চেন, গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে ব্যাখ্যা করো। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা কি জানি, যে একই চাপ উষ্ণতায় যদি বিক্রিয়ক পদার্থগুলো তাদের আয়তন অনুপাতে বিক্রিয়া করে এবং সেগুলো যদি গ্যাসীয় হয় এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের আয়তন অনুপাত সবসময় একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। তাহলে লক্ষ্য করো, একটা বিক্রিয়া ধরা হচ্ছে A প্লাস B, তার থেকে C তৈরি হচ্ছে। ধরা হচ্ছে এর সংখ্যক অণু বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, B এর স্মল b সংখ্যক অণু আর C এর স্মল c সংখ্যক অণু বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। A B C এক একটা পূর্ণ সংখ্যা, স্মল a স্মল b স্মল c এগুলো প্রত্যেকটা একটা পূর্ণ সংখ্যা। এবারে দেখো, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট টেম্পারেচার, T মানে টেম্পারেচার, P মানে প্রেসার, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে A গ্যাসের একক আয়তনে n সংখ্যক অণু আছে, এটা ধরা হচ্ছে। কি ধরা হচ্ছে? নির্দিষ্ট চাপ উষ্ণতায় A গ্যাসের একক আয়তনে n সংখ্যক অণু আছে। মানে এই A যে গ্যাসটা, এর একক আয়তনে মানে একক আয়তনে কত সংখ্যক অণু রয়েছে? n সংখ্যক অণু রয়েছে, এটা ধরা হচ্ছে। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে আমরা বলতে পারি একক আয়তন, আয়তনটা যেহেতু ফিক্সড, তাহলে বি ও সি গ্যাসের ওই একই আয়তনে n সংখ্যক অণু থাকবে। কারণ অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে সময় নির্দিষ্ট চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। তাহলে যদি এ গ্যাসের একক আয়তনে n সংখ্যক অণু থাকে, তাহলে ওই বি এবং সি এর একক আয়তনে, অর্থাৎ আয়তনটা দুটোরই ক্ষেত্রে একই আয়তনটা, এর ক্ষেত্রেও একক আয়তন হচ্ছে বি আর সি এর ক্ষেত্রেও, আর এর ক্ষেত্রেও ধরা হচ্ছে একক আয়তন এ গ্যাসের ক্ষেত্রে। তাহলে এ গ্যাসের ক্ষেত্রেও আয়তন এবং বি ও সি গ্যাসের ক্ষেত্রে আয়তন যেহেতু ফিক্সড, অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে সমায়তন সব গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান। তাহলে এ গ্যাসের একক আয়তনে যদি n সংখ্যক অণু আছে ধরা হয়, বি ও সি গ্যাসের একক আয়তনে সেই একই সংখ্যক অণু থাকবে যখন প্রেসার এবং টেম্পারেচার একই হবে। এরপরে দেখো, তাহলে n সংখ্যক অণু আছে একক আয়তনে এ গ্যাসের ক্ষেত্রে, n সংখ্যক অণু আছে একক আয়তনে। কত সংখ্যক অণু বিক্রিয়াতে অংশগ্রহণ করছে এ গ্যাসের? a সংখ্যক অণু। তাহলে a সংখ্যক অণু আছে কত আয়তনে? a বাই n আয়তনে বেরিয়ে গেল।
অনুরূপভাবে বি সংখ্যক অণু, বি গ্যাসের ক্ষেত্রে বি সংখ্যক অণু কত আয়তন থাকবে? বি বাই এন এত আয়তন। সি গ্যাসের ক্ষেত্রে সি সংখ্যক অণু সি বাই এন আয়তনে থাকবে। এবারে ভালো করে লক্ষ্য করো, জাস্ট এইরকম যেরকম ক্যালকুলেশন হচ্ছে ঠিক একই রকম বি বাই এন সি বাই এন, প্রত্যেকটা বি গ্যাসের ক্ষেত্রে বি বাই এন এন আয়তনে থাকবে বি সংখ্যক অণু, সি গ্যাসের ক্ষেত্রে সি বাই এন আয়তনে থাকবে সি সংখ্যক অণু। তাহলে এই এ সংখ্যক অণু কত আয়তনে রয়েছে? এ বাই এন আয়তন। বি সংখ্যক অণু কত আয়তন রয়েছে? বি বাই এন আয়তন। সি সংখ্যক অণু কত আয়তন রয়েছে? সি বাই এন আয়তনে। তাহলে প্রত্যেকের আয়তন বের করে নিলাম। এ এর কত আয়তন অংশগ্রহণ করছে বিক্রিয়াতে, বি এর কত আয়তন অংশগ্রহণ করছে বিক্রিয়াতে, সি গ্যাসের কত আয়তন অংশগ্রহণ করেছে বিক্রিয়াতে। আয়তন প্রত্যেকটার বের করে নিলাম অণু সংখ্যা থেকে। এরপরে এ ও বি এর আয়তনের অনুপাত বের করছি, মানে এ এর কত আয়তন বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, বি এর কত আয়তন বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, তার অনুপাত বের করানো হচ্ছে। এ বাই এন ইস টু বি বাই এন সমান এইচ টু বি। যেহেতু এ বি কে পূর্ণ সংখ্যা ধরা হয়েছে, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত। প্রথমে সূত্র মেনটেন করছে গেলুসাকের, কি বলা হয়েছে? নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয় পদার্থগুলি কি হয়? একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা সরল অনুপাতে বিক্রিয়া করে। তাহলে প্রথম সূত্র মানছে, এই গেলুসাকের প্রথম পার্টটা মানছে সূত্রের। দ্বিতীয় পার্টে আসে, যদি দেখা যায় বিক্রিয়জাত পদার্থ গ্যাসীয় হয়, তাহলে বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়কগুলির সঙ্গে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। তাহলে এবারে বিক্রিয়াজাত পদার্থের আয়তন কত? সি সংখ্যক অণু কত আয়তনে রয়েছে? সি বাই এন আয়তনে। তাহলে এখানে আয়তনটা কত? সি বাই এন। এবারে এই এ বাই এন বি বাই এন সি বাই এন, তাহলে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থের অনুপাত বের করছি এইচ টু বি ইস টু সি, যেটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এরপরে দেখো, সিএল ক্লোরিন ও অক্সিজেন দুটা ভিন্ন যৌগে ক্লোরিনের ভরভিত্তিক শতকরা পরিমাণ 81.6%, 59.7% বলা আছে। তাহলে ক্লোরিন অক্সিজেন দুটো ভিন্ন যৌগ তৈরি করেছে। দুটো ভিন্ন যৌগে, ধরো একটা এ আর একটা ধরো বি, এই দুটো ভিন্ন যৌগ তৈরি করেছে। এবারে এই দুটো ভিন্ন যৌগে ক্লোরিনের শতকরা পরিমাণ, কার বলা আছে? ক্লোরিনের শতকরা পরিমাণ, ভরের শতকরা পরিমাণ, মানে ক্লোরিনটা কত গ্রাম করে আছে তার ভরের শতকরা পরিমাণ 81.6% একটাতে, আর একটা 59.7%। তাহলে এটাকে যদি এ ধরা হয়, ধরো এইটাকে এ ধরা হচ্ছে, এটাকে বি ধরা হচ্ছে। তাহলে এ যৌগে ক্লোরিন আছে 59.7%। এবারে তাহলে অক্সিজেন কত থাকবে? 100 থেকে বিয়োগ করতে হবে 59.7, তাহলে অক্সিজেন আছে 40.3, 40.3। এরপরে দেখো বি যৌগে অক্সিজেন ক্লোরিন কত আছে? 81.6, তাহলে 81.6 81.6, তাহলে অক্সিজেন কত হবে? 100 থেকে বিয়োগ করতে হবে, অক্সিজেন আছে 18.4। যেহেতু পার্সেন্টেজে বলা আছে, তাহলে একটা যৌগে এ বি যৌগটা ক্লোরিন আর অক্সিজেনের সংযোগে গঠিত, এ যৌগ ক্লোরিন ও অক্সিজেনের সংযোগে গঠিত। তাহলে এখানে ক্লোরিনের পরিমাণটা তোমাকে দেওয়া আছে দুটো যৌগে, অক্সিজেনের পরিমাণটা আমি 100 থেকে বিয়োগ করে বের করব। তাহলে অক্সিজেনের পরিমাণ বের করা হয়েছে, যেহেতু শতকরা বলা আছে, টোটালটা তো 100 ক্লোরিন আর অক্সিজেন মিলে, তাহলে ক্লোরিন যদি দেওয়া থাকে অক্সিজেনকে 100 থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে অক্সিজেন। আর এখানেও একই ব্যাপার। এবারে দেখো 59.7 গ্রাম ক্লোরিন যুক্ত আছে 40.3 ভাগ অক্সিজেনের সঙ্গে। তাহলে 81.6 গ্রাম ক্লোরিন যুক্ত আছে 55.083 এর অক্সিজেনের সঙ্গে, এত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। তাহলে দুটোতে আমি কি বের করছি? এটাতেও আমি 81.6 গ্রাম ক্লোরিন কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে সেটাতে বের করছি, এটাতেও বের করা হয়েছে 81.6 গ্রাম ক্লোরিন কত গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। তাহলে দুটোতে ক্লোরিনের ভরটা, ক্লোরিনের যে মাস, সেটা কি হবে? সমান। ক্লোরিনের ভরটা সমান, শুধু কার ভরের পার্থক্য ঘটছে? অক্সিজেনের ভরের পার্থক্য ঘটছে। একটাতে অক্সিজেন যুক্ত আছে 55.083, আর একটাতে অক্সিজেন কত যুক্ত আছে? 18.4। তাহলে একটাতে অক্সিজেন যুক্ত আছে 55.083, এটা কত ভাগের মধ্যে? ওই 81.6 ভাগ ক্লোরিনের মধ্যে অক্সিজেন যুক্ত আছে। আরেকটাতে অক্সিজেন যুক্ত আছে কত? 18.4, ওই কত ভাগের মধ্যে? 81.6 গ্রাম ক্লোরিনের মধ্যে। তাহলে দেখো ক্লোরিন দুটোর ভরকে আমি সমান করে নিলাম। কার কার ভরের পার্থক্য পাচ্ছি যদি ক্লোরিনের দুটো ভরকে সমান করে আমি বের করি?
কার কার ভরের পার্থক্য পাচ্ছি, অক্সিজেনের ভরের পার্থক্য পাচ্ছি। আর এবারে দেখো ক্লোরিন ও অক্সিজেন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের ভরটা ফিক্সড। কি সূত্র ছিল, নির্দিষ্ট কোন একটা মৌলের ভর যখন দুটি যৌগে, ধরো দুটি যৌগে দুই বা ততোধিক যৌগে নির্দিষ্ট একটা কোনো মৌলের ভর যখন অন্য একটি মৌলের ভিন্ন ভিন্ন ভরের সঙ্গে যুক্ত হয়, তখন অন্য মৌলের যে ভরের আনুপাতিক হারটা সেটা একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। তাহলে এখানে দেখো নির্দিষ্ট মৌলকে ক্লোরিন, সে ভিন্ন ভিন্ন কাজ, দুটো যৌগ গঠন করছে এ আর বি, সে এ আর বি তে ভিন্ন ভিন্ন ভাবে নির্দিষ্ট ওজন কত ক্লোরিনের ধরা আছে 81.6, ক্লোরিনের ভর নির্দিষ্ট আছে, সে ভিন্ন ভিন্ন ভরের কাজ সঙ্গে যুক্ত আছে, একটাতে যুক্ত আছে 18.4 গ্রাম অক্সিজেনের সঙ্গে, আরেকটাতে 55.083 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে ভিন্ন ভিন্ন ভরের সঙ্গে যে যুক্ত রয়েছে একটা নির্দিষ্ট মৌল অর্থাৎ ক্লোরিন, সে যে ভিন্ন ভিন্ন দুটো ভরের সঙ্গে যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে দুটো যৌগে, তাহলে এই দুটো যৌগে যে দুটো অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে তাদের ভরের যে অনুপাতটা পাওয়া যাবে সেটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। দেখো 18.4:55.083 1:3 হচ্ছে, যেটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। অর্থাৎ এটা কোন সূত্রকে সমর্থন করছে, গুণানুপাত সূত্রকে সমর্থন করছে। পূর্ণ সংখ্যা সরল অনুপাত মানে গুণানুপাত সূত্র। এবারে বলা আছে সূত্রটি বিবৃত করো। সূত্রটা বিবৃত আগে হয়ে গেছে, এটা 2006 এবং 2001 সালে পড়েছে। 1:3 পূর্ণ সংখ্যা সরল অনুপাত পাচ্ছি। কিভাবে বের করছি, এরকম যদি অঙ্ক দেওয়া থাকে যে কোনো একটার পরিমাণ তোমাকে বলে দেওয়া থাকে, দুটো ভিন্ন ভিন্ন যৌগে একটার পরিমাণ বলে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি কি নির্ণয় করব, সে একটার পরিমাণ বলে দেওয়া মানে একটার পরিমাণ তোমাকে দুটো ভিন্ন ভরে বলা আছে, তাহলে দুটোকে একই ভরে কনভার্ট করে করতে হবে। যেমন ক্লোরিনের দুটো আলাদা ভর ছিল, আমি যে কোনো এটাকেও ধরে করতে পারি বা এটাকেও ধরে করতে পারি, যে কোনো 81.6 ভাগের মধ্যে অক্সিজেন কত কত আছে সেটা বের করছি দুটো যৌগে। তাহলে এই দুটো যৌগে বের করানোর পর অক্সিজেনের যে যত ভরে ভরে যুক্ত আছে, ক্লোরিনের তো নির্দিষ্ট ভর আমি বের করছি 81.6, এটা নির্দিষ্ট ভর ফিক্সড, তাহলে অক্সিজেনের ভরগুলো আলাদা পাচ্ছি। এই জন্য অক্সিজেনের ভরগুলোর অনুপাত বের করলে তবে কি আমি গুণানুপাত সূত্র সমর্থন করছি না বের করতে পারবো। কারণ গুণানুপাত সূত্র কি বলছে, নির্দিষ্ট কোনো মৌলের একটা ভর দুই বা ততোধিক যৌগে আর একটা নির্দিষ্ট মৌলের যে ভিন্ন ভিন্ন ভরের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের অনুপাত সবসময় পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে। তাহলে এখানে অক্সিজেনের ভিন্ন ভিন্ন ভর আর ক্লোরিনের নির্দিষ্ট ভর, দেখা যাচ্ছে অক্সিজেনের ভরগুলো একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে আছে, এই জন্য গুণানুপাত সূত্র সমর্থন করে। এরপরে চলো একটি উদাহরণের সাহায্যে দেখাও স্থিরানুপাত সূত্রের বিপরীত অনুসিদ্ধান্ত সর্বদা সত্য নয়। এটা কত সালে পড়েছে, 2005 সাল। তাহলে স্থিরানুপাত সূত্র আমরা কি জানি, কোনো একটা যৌগকে যেখান থেকে সংগ্রহ করা হোক না কেন তার মধ্যে উপাদান মৌলগুলি একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে এবং উপাদান মৌলগুলির একই হবে। উপাদান মৌলগুলির ভরের অনুপাত একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে এবং সেই উপাদান মৌলগুলি একই হবে যেখান থেকে যৌগটা সংগ্রহ করা গেল। তাহলে তার বিপরীত বিবৃতি কি হবে, দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটি নির্দিষ্ট যৌগ উৎপন্ন করে। তাহলে দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটি নির্দিষ্ট যৌগ উৎপন্ন করে, এটা হচ্ছে বিপরীত অনুসিদ্ধান্ত। এখানে দেখো কিভাবে এটা বিপরীত অনুসিদ্ধান্ত সর্বদা সঠিক নয় কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেখো ইথাইল অ্যালকোহল, আরেকটা নাম হচ্ছে ডাইথাইল ইথার। তাহলে ইথাইল অ্যালকোহলে দেখো তার যে সংকেতটা C2H5OH, ডাইথাইল ইথারের সংকেত CH3O CH3। তাহলে এখানে দেখো দুটোর ক্ষেত্রে তার যে আণবিক সংকেত সেটা কিন্তু একই, C2H6O। দেখো C2H5 এই একটা H, তাহলে H6O। এখানে দেখো C2 দুটো C আছে, C2 3 3 6 H6O। তাহলে আণবিক সংকেত দুটোর ক্ষেত্রে একই, C2H6O। টোটাল মোটা সংকেতকে বলা হবে আণবিক সংকেত, যে ক্ষুদ্র সংকেতটা পাওয়া যায় C2H6O, সংকেত একই। এই C2H6O তে বা এই দুটো ইথাইল অ্যালকোহল বা ডাইথাইল ইথারে তার উপাদান মৌলগুলিও একই, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। উপাদান মৌলগুলির ভরের অনুপাতে একই হবে, কারণ কার্বন সংখ্যা যা আছে অক্সিজেনের সংখ্যা একই আছে এবং হাইড্রোজেন সংখ্যা একই আছে। উপাদান মৌলগুলির ভরের অনুপাতও একই। কিরকম ভরের অনুপাত একই, তাহলে C2 মানে কার্বন হচ্ছে 24, কার্বনের পারমাণবিক 12, তাহলে C2 দুটো আছে 24:2, হাইড্রোজেন 6:2, অক্সিজেনে কত হবে 16। তাহলে এর অনুপাত বের করলে এখানেও যাই পাবো, এই যৌগে যাই পাবো, এই যৌগে একই পাবো, দুটোর ক্ষেত্রে অনুপাত একই।
এবারে দেখো উপাদান মৌলগুলির ভরের অনুপাত একই, উপাদান মৌলগুলি একই, সবই একই, কিন্তু যে নির্দিষ্ট যৌগ তৈরি হয় বলছে, এই নির্দিষ্ট যৌগ উৎপন্ন হচ্ছে না। সর্বদা একটি নির্দিষ্ট যৌগ তৈরি হয় বলা হয়েছে, কিন্তু এখানে আলাদা আলাদা দুটি যৌগ তৈরি হচ্ছে। তাহলে নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়েছে দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল, এবং তাদের উপাদানও একই, ভরের অনুপাতও একই, কিন্তু তারা যুক্ত হয়ে সর্বদা একটি নির্দিষ্ট যৌগ গঠন করছে না, দুটো আলাদা আলাদা যৌগ গঠন করছে যাদের ভর ও ধর্ম আলাদা। এই জন্য বলা হচ্ছে যে বিপরীত অনুসিদ্ধান্ত স্থিরানুপাত সূত্রের সর্বদা সত্য নয়। দেখো এরপরে দেখো, কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু উপস্থিত? চারটা অপশন দেওয়া আছে, এ, বি, সি, ডি। এতে বলা আছে এসটিপিতে 1.12 লিটার SO2। তাহলে আমরা কি জানি, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটার SO2 এর ওজন কত হবে, তার আণবিক ওজন। তাহলে 22.4 লিটার SO2 তে অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। 1 গ্রাম অণু পদার্থ মানে অ্যাভোগাড্রো সংখ্যক। 1 গ্রাম অণু পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের মধ্যে অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 22.4 লিটারের শুরুতে অণুর সংখ্যা এনে 1.12 লিটারে কত হবে সেটা বের করা হয়েছে 3.0115 10/22। এটা ওই কি নাম, 1 মোল SO2 মানে কি 1 মোল পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক এনে, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা ধরা হয়েছে। 64 গ্রাম SO2 তে এনে মানে অ্যাভোগাড্রো সংখ্যক সালফার ডাইঅক্সাইডের অণু আছে। কারণ SO2 এর আণবিক ওজন কত, সালফারের 32 প্লাস 32 সমান কত হচ্ছে 64। সালফারের 32 আর পারমাণবিক ওজন, আর অক্সিজেনের একটা 16, দুটো অক্সিজেনের 32, তাহলে পারমাণবিক ওজনের যোগফল হচ্ছে আণবিক ওজন 64। 64 গ্রাম মানে তার আণবিক ওজন। আণবিক ওজনের মধ্যে যে কোনো পদার্থের কত সংখ্যক কণিকা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা, এই জন্য এন সংখ্যক অণু রয়েছে। তাহলে 32 গ্রামে নিশ্চয় হাফ হবে Na/2, অর্থাৎ এইটা। আরেকটা বলছে 4 × 10⁻23। তাহলে এখান থেকে সব থেকে কম সংখ্যক অণু উপস্থিত কোনটাতে হবে, চলে যায় এই যে 3.0115 10⁻22, তার মানে 0.5 Na, মানে একের অপশনটা ঠিক। এরপরে দেখো অঙ্কটা, কার্বন হাইড্রোজেন যুক্ত হয়ে ABC তিনটা যৌগ উৎপন্ন করছে, যেখানে ABC এর মধ্যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 25%, 14.3%, 7.7% বলা আছে। বলছে এটা কোন সংযোগ সূত্রকে সমর্থন করে ব্যাখ্যা করতে। তাহলে আগে কি হবে, যে কোনো একটার আমি কনস্ট্যান্ট ভরকে ধরবো, তার থেকে আস্তে আস্তে আসবো। তাহলে দেখো, কার্বন হাইড্রোজেন যুক্ত হয়ে ABC তিনটা যৌগ উৎপন্ন করছে, যাতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে। তার মানে হাইড্রোজেনের যে ভরটাকে, সেটাকে আমাকে কি ধরতে হবে, হাইড্রোজেনের একটা নির্দিষ্ট ভর ধরতে হবে। এবারে হাইড্রোজেনের তিনটা ভর পর দেওয়া আছে, হাইড্রোজেনের তিনটা ভরে তিনটা অনুপাত দেওয়া আছে, 25%, 14.3%, 7%। তাহলে হাইড্রোজেন যদি ABC যৌগে এই পার্সেন্টেজে থাকে, 100-র মধ্যে 25 ভাগ, 100-র মধ্যে 14.3 ভাগ, 100-র মধ্যে 7.7 ভাগ, তাহলে আর বাদ বাকি কি আছে, আর বাদ বাকি আছে কার্বন আছে। তাহলে এটাতে কার্বন কত, এটাতে কার্বন কত, এটাতে কার্বন কত। এ যৌগ, বি যৌগ, সি যৌগ ধরা আছে তিনটা যৌগ, যাতে হাইড্রোজেনের পরিমাণ ABC তে দেওয়া আছে 25%, 14.3%, 7.7%। তাহলে ABC তে তিনটা হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে। 100 থেকে প্রত্যেকটাকে আমি যদি বিয়োগ করি, তাহলে এ যৌগে 100 থেকে বিয়োগ করতে হবে কার্বনের পরিমাণ পেতে হলে, যদি হাইড্রোজেনের পার্সেন্টেজ 25% দেওয়া আছে। এ যৌগে কার্বনের পরিমাণ 75%, এ যৌগে কার্বনের পরিমাণ, ABC হচ্ছে তিনটা যৌগ আর এগুলো প্রত্যেকটা কার্বন। তাহলে এ যৌগে কার্বনের পরিমাণ 75%। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এবারে বি যৌগে চলে আসছি। বি যৌগে হাইড্রোজেন 14.3%, তাহলে 100 থেকে বিয়োগ করলে কার্বন পাবো, কার্বন হচ্ছে 85.7%। সি যৌগে হাইড্রোজেন কত আছে, 7.7%, তাহলে 100-র মধ্যে 7.7 ভাগ হাইড্রোজেন রয়েছে, আর বাদ বাকিটা কার্বন রয়েছে। সি এর মধ্যে কার্বন রয়েছে 92.3%। এবারে দেখো, যে কোনো একটা ভরকে আমাকে ফিক্সড করতে হবে, আর বাদ বাকিগুলো কতটা করে প্রত্যেকটাতে যুক্ত হয়েছে সেটা বের করতে হবে। আমি কি করছি, 85.7 গ্রাম কার্বন যুক্ত হয়। দেখো এখানে কি হচ্ছে, এইটাকে ধরা হচ্ছে 85.7 গ্রাম ভরের অনুপাত, যেহেতু 85.7 গ্রাম কার্বন যুক্ত হয় 14.3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। 75 গ্রাম কার্বন যুক্ত হয় কত গ্রামের সঙ্গে, বের করানো হয়েছে কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। আবার 92.3 গ্রাম, এবারে সি যৌগে চলে আসো। 92.3 গ্রাম সি যৌগ যুক্ত হয়, এই কার্বন যুক্ত হয়
7.7 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, দেখো 7.7 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে তাহলে 75 গ্রাম কার্বন যুক্ত হয় কত গ্রামের সঙ্গে বের করে নিচ্ছ, কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 6.256। এবারে দেখো কার্বনের আমি পরিমাণটা ফিক্সড করে নিয়েছি কত, 75 ভাগ, প্রত্যেকটাতে 75 ভাগ কার্বন। তাহলে প্রত্যেকটাতে 75 গ্রাম করে কার্বন প্রত্যেকটাতে আমি ফিক্সড করে নিয়েছি, মানে একটা নির্দিষ্ট ভর কার্বনের করে নেওয়া হয়েছে। এবারে দেখো হাইড্রোজেন কার্বনের ওই নির্দিষ্ট ভরে এ যৌগে হাইড্রোজেন আছে 25%, মানে 25 গ্রাম আছে এ যৌগে। বি যৌগে কত আছে, বি যৌগে কত বের করলাম, 75 গ্রাম যদি এই থাকে কার্বন থাকে, হাইড্রোজেন কত থাকবে 12.514 গ্রাম। সি যৌগে 75 গ্রাম যদি কার্বন থাকে, হাইড্রোজেন কত থাকবে 6.256 গ্রাম। এবারে চলো গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র কি ছিল, কোনো একটি যখন কি হয় দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে যে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয়, সেখানে একটা নির্দিষ্ট মৌলের ভরের সঙ্গে অপর একটা নির্দিষ্ট মৌলে যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় তারা পরস্পর একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা সরলানুপাতে থাকে। তাহলে এখানে নির্দিষ্ট ভর কার করে নিয়েছি, কার্বনের নির্দিষ্ট ভর করে নেওয়া হয়েছে, এই কার্বনের নির্দিষ্ট ভর করে নেওয়া হয়েছে, নির্দিষ্ট ভর, যাতে কত 75 গ্রাম, যাতে হাইড্রোজেন কত কত ভাগ যুক্ত আছে, একটাতে আছে হাইড্রোজেন 25 গ্রাম, আর একটাতে আছে কত বের করানো হচ্ছে 12.514 গ্রাম, আরেকটাতে 75 গ্রামের মধ্যে কত আছে 6.256 গ্রাম। তাহলে এই যে এই তিনটা যৌগে হাইড্রোজেন হিসাবে রয়েছে, যেহেতু কার্বনের একটা নির্দিষ্ট ফিক্সড ওজনের ধরে নিয়েছি, তাহলে কার্বনের একটা নির্দিষ্ট ভরের সঙ্গে এই তিনটা ডিফারেন্স ভর পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে এদের অনুপাত যদি বের করি, সেটা যদি পূর্ণ সংখ্যা সরল অনুপাত হয় তবে বলবো এটা গুণানুপাত সূত্রকে সমর্থন করছে। দেখো তিনটার অনুপাত বের করানো হয়েছে, যে তিনটা ভিন্ন ভিন্ন ভর হাইড্রোজেনের তার অনুপাত বের করানো হয়েছে 4:2:1, যেটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে এটা কাকে নির্দেশ করছে, গুণানুপাত সূত্রকে নির্দেশ করছে, কারণ কার্বনের একটা নির্দিষ্ট ভর তিনটা ভিন্ন ভিন্ন একই মৌলে তিনটা ভিন্ন ভিন্ন ভরের সঙ্গে যুক্ত হয়ে এই যৌগগুলি গঠন করছে, এবং কার্বন এবং নির্দিষ্ট কোনো একটা মৌলের ভর, মানে কার্বনের একটা নির্দিষ্ট ভর এই যে একই মৌলে তিনটা ভরের সঙ্গে যুক্ত হয়েছে তাদের এই ভরের অনুপাতটা একটা পূর্ণ সংখ্যা সরলানুপাতে থাকবে, তবে গিয়ে কি বলবো গুণানুপাত সূত্রকে সমর্থন করছে। এই জন্য যেহেতু কার্বনের একটা নির্দিষ্ট ভর তিনটা হাইড্রোজেনের যে অনুপাত পেয়েছি, একটা নির্দিষ্ট ভরে তিনটা হাইড্রোজেনের যে গ্রাম পেয়েছি, সেই গ্রামের যদি অনুপাত বের করি তাহলে অনুপাতটা একটা সরল অনুপাত পাওয়া যাচ্ছে, এই জন্য এটা গুণানুপাত সূত্রকে সমর্থন করছে। আজকে এই পর্যন্তই, একদম পুরো পার্ট 1-এর টোটাল যত কোশ্চেন ছিল অ্যান্সার করে সব দেখিয়ে দেওয়া হয়েছে। ভালো করে খাতায় প্র্যাকটিস করবে, একদম ভালো করে নোটস তৈরি করে যাও। পরের ভিডিওতে পার্ট 2 আসবে, পরের ভিডিওতে তুল্যাঙ্ক ভাগ শুরু হবে, তুল্যাঙ্ক ভাগ থেকে পুরো পার্ট 2-তে টোটাল পার্টটা চলবে। আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।